কালকে দেখলাম কেষ্টদা বলেছে মাকে বলে এসছি 230টা আসন দিতে হবে। আমি তো আজকে 20টা আরো বাড়িয়ে বলবো, 250 আসনে তৃণমূলকে জেতাতে হবে। আমি আপনাকে স্পষ্টত বলছি, তৃণমূলের আগের যা সংখ্যা ছিল তার থেকে একটা সিট হলেও বাড়বে, কমবে না। টেক ইট অন রেকর্ড। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলা রাজনীতির কথা। বন্ধুরা, বিজেপির সংকল্পপত্র তৃণমূলের হাঁটুতে যে কাঁপুনি ধরিয়েছে তার প্রমাণ এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে দিলেন। বিজেপির সংকল্পপত্র প্রকাশের পরেই যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমতো দীর্ঘ সাংবাদিক বৈঠক করলেন, তাতে এটা পরিষ্কার যে বিজেপির সংকল্পপত্র তৃণমূলের রাতের ঘুম কেড়েছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই কিন্তু বিজেপি এবার তার যে সংকল্পপত্র পশ্চিমবঙ্গের মানুষের জন্য, সেই সংকল্পপত্রটা কিন্তু তৈরি করেছে। আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কেই ঘায়েল করার একটা রণকৌশল বিজেপির, সেই রণকৌশলটা তৃণমূলকে কোথাও যেন বড় রকমের ফাঁদে ফেলে দিয়েছে। খেয়াল করে দেখুন যে অমিত শাহের এই সংকল্পপত্র প্রকাশের পর তৃণমূলের অন্য কোনো কেজি বাটখারা নেতাদের দিয়ে সাংবাদিক বৈঠক করানো হলো না, বরং খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সাংবাদিক বৈঠকটা করলেন। আর সেই সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরে ধরে বিজেপির যে সংকল্পপত্রের আশ্বাস, সেই সব আশ্বাসকে পয়েন্ট আকারে ধরে ধরে কিন্তু এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা প্রমাণ করার চেষ্টা করলেন যে তৃণমূল যেটা পেরেছে বিজেপি সেটা কখনোই পারবে না। তৃণমূল 1,500 টাকা দিতে পেরেছে, বিজেপি সেই 1,500 টাকাও দিতে পারবে না, 3,000 টাকার তো দূরের কথা। সেই সঙ্গে অভিষেক ব্যানার্জি এটাও প্রমাণ করার চেষ্টা করলেন যে বিজেপির এই সংকল্পপত্র আসলে হচ্ছে গিয়ে ফাঁকা পাত্র, আর এই সংকল্পপত্রে বাংলার মানুষ ভুলবে না। বাংলার মানুষ তৃণমূলের পাশেই থাকবে, বাংলার মানুষ তৃণমূলকেই ভোট দেবে। বরং যেভাবে এসআইআর করে বাংলার মানুষের ওপরে বিজেপি অত্যাচার করেছে, তাতে বিজেপি এবার তার হাতে নাতে ফল পাবে। এত কিছু বলার পরেও এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞেস করা হলো যে তৃণমূল এবার কত আসনে জিতবে, তখন যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 250 কিংবা 230 কথা বললেন না। তিনি যেটা উত্তর দিলেন যে গত বিধানসভা ভোটে তৃণমূল যে আসন পেয়েছিল তার থেকে একটি আসন হলেও তৃণমূল বেশি পাবে। এখন কথা হচ্ছে যে কদিন আগেও এই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা কর্মী সমর্থকদের 250টি আসনের টার্গেট বেঁধে দিচ্ছিলেন, বলছিলেন যে 250টি আসনে এবার তৃণমূলকে জিততে হবে, বিজেপিকে 50টি আসনের নিচে নামিয়ে আনতে হবে, বিজেপিকে পুরো সাফ করে দিতে হবে। আর সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ই আজকে বিজেপির সংকল্পপত্র প্রকাশের পর টার্গেট দিতে গিয়ে 230, 250 নয়, 216-র উপরে আরও একটি আসন বেশি করে জুড়ে দিলেন। আর ঠিক এই জায়গাটাতে যেটা প্রশ্ন উঠছে যে তাহলে কি বিজেপির যে সংকল্পপত্র, সেই সংকল্পপত্র দেখে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ভয় পেয়ে গেলেন? একে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপির সংকল্পপত্রকে ভুয়ো ভাওতা প্রমাণ করার জন্য নিজে সাংবাদিক বৈঠক করতে শুরু করে দিলেন। আর তারপর যখন তাকে তৃণমূলের টার্গেট নিয়ে প্রশ্ন করা হলো, তখন সেই টার্গেটটা তিনি কমিয়ে একেবারে ওই গত বিধানসভার যে ভোটের আসন তার থেকে একটি আসন কোনো রকমে বাড়িয়ে তিনি সেটাকে জোড়া তাপ্পিয়ে দিলেন। তার মানে কি বিজেপির সংকল্পপত্রের ধাক্কাতেই তৃণমূল একেবারে 250 থেকে নেমে 217-18 হয়ে গেল? এখনও তো সেই সংকল্পপত্র নিয়ে বিজেপির রাস্তায় নামা বাকি রয়েছে। বিজেপি পয়লা বৈশাখ থেকে এই সংকল্পপত্র নিয়ে বাংলার মানুষের কাছে যাবে, ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাবে যে বিজেপি ক্ষমতায় এলে কি করবে। কিন্তু তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বিজেপির সংকল্পপত্রকে ভুয়ো ভাওতা বলে একটা প্রমাণ করার চেষ্টা করলেন, তাতে তো এটা বলাই যায় যে বিজেপির সংকল্পপত্রে তৃণমূলের হাঁটু কিন্তু কাঁপতে শুরু করেছে। এখন কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এদিন বিজেপির সংকল্পপত্রকে ফাঁকা পাত্র প্রমাণ করার চেষ্টা করলেন, কিন্তু সেই ফাঁকা পাত্র প্রমাণ করতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যুক্তিতে এমন এমন কথা বললেন যে কথাগুলো স্বাভাবিকভাবে মনে হতে পারে যে
এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি ভবিষ্যতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন? আর যদি ভবিষ্যতে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হন, তাহলে এই রাজ্যটার কি অবস্থা হবে? পিসিমণি তো যা রাজ্যের অবস্থা করেছেন সেটা চোখের সামনেই দেখা যাচ্ছে। এরপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যেটা দাবি যে 20 বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সিট নাকি খালি নেই, মুখ্যমন্ত্রীর চেয়ার খালি নেই। আর এই 20 বছরে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন না, সেই জায়গায় নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। অন্তত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আশা, সেই আশার কথা শুনে তো সেটাই মনে হচ্ছে। কিন্তু তিনি এখন থেকেই যেভাবে শাক দিয়ে মাছ ঢাকছেন, তা দেখে কিন্তু অনেকেই মনে করছেন যে ভবিষ্যতে অভিষেক ব্যানার্জি যদি বাংলার মুখ্যমন্ত্রী হয়, তাহলে সেদিন আর শাক দিয়ে মাছ ঢাকা নয়, বরং শাক দিয়ে তিনি পুরো থালাটাই ঢেকে ফেলবেন। সেইরকমই কিন্তু আভাস, সেইরকমই কিন্তু ইঙ্গিত এই তৃণমূলের যুবরাজের নানান কথাতে কিন্তু পাওয়া যাচ্ছে। তিনি এখন থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন কি বলে? চ্যালেঞ্জ করছেন এই বলে যে যতজনের নাম এসআইআরে কাটা গেছে, চতুর্থবার যদি তৃণমূল ফের ক্ষমতায় আসে, তাহলে সবারই নাম নাকি ফের ভোটার তালিকায় তোলা হবে। ভাবুন একবার, যারা মৃত ভুয়ো ভোটার, তাদের যে নামগুলো কাটা গেছে, সেই নামগুলো এই চতুর্থবার তৃণমূল ক্ষমতায় এসে তুলে ফেলবে, এরকম একটা ইঙ্গিত, একটা আভাস এরই মধ্যে অভিষেক ব্যানার্জি দিতে শুরু করেছেন। এবং সেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চ্যালেঞ্জ করে বলছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষেও সেটা ঠেকানো সম্ভব হবে না। কেননা নাগরিকত্ব নাকি যার আছে, যার নাগরিকত্ব প্রমাণ হয়ে যাবে, তাকে ভোটাধিকার থেকে কোনোভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঠেকাতে পারবে না, আটকাতে পারবে না। কিন্তু যখন সেই অভিষেক ব্যানার্জিকেই এটা প্রশ্ন করা হলো যে আপনি তো বলেছিলেন যে একজন ভোটারেরও যদি নাম বাদ যায়, তাহলে আপনি দিল্লিতে গিয়ে 1 লাখেরও বেশি তৃণমূলী সমর্থকদের নিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করবেন, ইলেকশন কমিশন ঘিরে রাখবেন, কিন্তু সেরকম তো কিছুই দেখা গেল না। আর এর উত্তরটা তিনি এমনভাবে ঘোরালেন, অভিষেক ব্যানার্জি এমনভাবে দিলেন যে সত্যি কথা বলতে, ওই যে বললাম না যে শাক দিয়ে মাছ ঢাকা নয়, পুরো শাক দিয়ে ভাতের থালাটাই তিনি ঢেকে ফেললেন। তিনি যেটা উত্তর দিলেন যে এই কারণেই নাকি তার দিল্লি গিয়ে ইলেকশন কমিশন ঘেরাও করা সম্ভব হয়নি, কেননা এর মধ্যে পুরো মামলাটা সুপ্রিম কোর্টে চলে গেছে। তিনি যখন এই কথাটা বলেছিলেন তখন তো আর মামলাটা সুপ্রিম কোর্টে যায়নি, মামলা পরে সুপ্রিম কোর্টে গেছে। ফলে যেহেতু ব্যাপারটা বিচারাধীন, সেই কারণেই নাকি তিনি ইলেকশন কমিশন ঘেরাও করতে তৃণমূলীদের দিল্লি নিয়ে যাননি। এখন কথা হচ্ছে যে এই যে মামলাটা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া, সেটা কে নিয়ে গিয়েছিল? সেটা তো তার পিসিমণি মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে গিয়েছিলেন। তো একদিকে ভাইপো বলছেন যে 1 লক্ষ মানুষকে নিয়ে গিয়ে তিনি ইলেকশন কমিশন ঘেরাও করবেন যদি কারো নাম বাদ যায়, উল্টো দিকে তারই নেত্রী আবার সুপ্রিম কোর্টে মামলা ঠুকে বসে থাকছে। আর সেই মামলার বাহানাতে অভিষেক ব্যানার্জি এখন বলছেন যে সেটা তো তিনি মামলা করার আগে বলেছিলেন, মামলা হওয়ার আগে বলেছিলেন। এখন তো পুরো ব্যাপারটাই বিচারাধীন, ফলে এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে অপেক্ষা করে থাকতে হচ্ছে। এই কথাটা তিনি বলছেন, আবার সেই সঙ্গে এটাও জুড়ে দিচ্ছেন যে তৃণমূল চতুর্থবার ক্ষমতায় ফিরলে যাদের নাম ভোটার তালিকা থেকে কাটা গেছে, তাদের সবারই নাম নাকি আবার ভোটার তালিকায় তুলে দেবেন। কথার খেলাটা দেখুন। ব্যাপারটা যেটা দাঁড়ালো যে পিসি বলছেন তিনি বেঁচে থাকতে এসআইআর হতে দেবেন না, আর ভাইপো বলছেন যে একজনেরই যদি নাম বাদ যায় তাহলে দিল্লিতে গিয়ে তিনি জ্ঞানেশ কুমারের অফিস ইলেকশন কমিশন ঘেরাও করবেন। আর যখন 90 লক্ষের নাম বাদ চলে গেল, তখন পিসি মানুষকে বলছেন যে যতজনের নাম উঠেছে সেটা নাকি তার লড়াইয়ের কারণেই উঠেছে, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে ওকালতি করেছিলেন বলেই উঠেছে। আর ভাইপো কি বলছেন? ভাইপো বলছেন যে চতুর্থবার তৃণমূলের সরকার হলে যাদের নাম বাদ গেছে সবারই নাম আবার ভোটার তালিকায় তুলে দেওয়া হবে। ঢপবাজি কাকে বলে সেটা বাংলায় এসআইআর না হলে হয়তো বোঝাই যেত না। আর এই যে কথার খেলা, এই কথার খেলাটাই এদিন অভিষেক ব্যানার্জি তার যে সাংবাদিক বৈঠক, সেই বৈঠকে প্রায় 40 মিনিট ধরে খেলে গেলেন। এখন এই কথার খেলা খেলতে গিয়ে অভিষেক ব্যানার্জি ঠিক কি বললেন, বন্ধুরা ছোট্ট করে দেখুন। এসআইআর করে হয়নি, এজেন্সি দিয়ে হয়নি, ইলেকশন কমিশন লাগিয়ে হয়নি, এখন কি অর্থর বিনিময়ে বাংলার মায়েদের সম্ভ্রম কিনতে এসছেন? তাদের
মর্যাদা, সম্মান আপনারা কি মনে করেন 3,000 টাকায় মানুষ বিক্রি করবে? আপনি দিন, আপনার তো কেন্দ্র সরকার রয়েছে। ডিবিটি যদি কোনো কেন্দ্র সরকার করতে চায়, কোনো বাধ্যবাধকতা নেই, কোনো বাধা নেই। আপনারা তো রাজ্য সরকারের কোনো ফেডারেল স্ট্রাকচার মানেন না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানেন না। আপনার ইডি সিবিআই যখন রেড করতে আসে তখন তো পশ্চিমবঙ্গ পুলিশকে জানিয়ে আসে না, ডাইরেক্ট আসে। তা আপনি যদি 2,42,00,000 মহিলাকে 3,000 টাকা দিতে চান, রাজ্য সরকারকে বাইপাস করে ডাইরেক্ট দিন, কেউ তো বারণ করছে না। আপনি যদি যুবক যুবতীদের 3,000 টাকা দিতে চান, তার সাথে ভোটের কি? আপনি দিন ডাইরেক্ট, কেউ তো বারণ করছে না। আপনার ইডি সিবিআই যখন আছে তখন তো রেড করতে পারে। আপনার এসআইআর যখন করলো তখন তো যা ইচ্ছে তাই নিজের ইচ্ছা মতো করে যাকে ভোটের তালিকায় রাখবো আর যাকে বাদ দেবো ঠিক করে নিয়ে তারপর সে নিজের ইচ্ছা মতো করলেন। তা মানুষকে পরিষেবা দিতে গিয়ে আপনারা আটকে যান কেন? আপনাদের সমস্যাটা কোথায়? আমরা কথা দিয়েছি 1 মাসের মধ্যে যুবসাথী প্রকল্পের টাকা সবাই পেয়ে গেছে, মার্চেও পেয়েছে, এপ্রিলেও পাবে, মেতেও পাবে, জুনেও পাবে। মানুষকে পরিষেবা দেওয়া আমাদের কাছে নির্বাচনী প্রতিশ্রুতি হতে পারে না। আমরা নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলেছিলাম 2021 সালের নির্বাচনের প্রাক্কালে যে পরিবারের একজন মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে। তৃণমূল ক্ষমতায় আসার পর পরিবারের সকলকে দিয়েছে। আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করিনি, আপনারা নির্বাচনের জন্য অপেক্ষা করেন। আর জিতে যাদের ভোটে জিতেছেন তাদের অধিকার আপনারা কেড়ে নেন। মানুষকে ভোট দিতে দিচ্ছেন না, তাকে আপনি টাকা দেবেন। মানুষের জলের প্রকল্পের টাকা আপনারা বন্ধ করে দিচ্ছেন, মাথার ছাদ বন্ধ করে দিচ্ছেন, বেসিক গ্রামীণ রাস্তা বন্ধ করে দিচ্ছেন, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ করে দিচ্ছেন। আপনারা লক্ষ্মীর ভাণ্ডার দেবেন, যুবসাথী দেবেন, 3,000 টাকা দিন। আপনি আজকের আমার এই সাংবাদিক বৈঠকের পর আপনি যদি সত্যিই মানুষের ভালো চান, তাহলে আপনি বলুন আমরা যাই ফল করি বাংলার বিধানসভা নির্বাচনে, বিজেপি জিতুক বা বিজেপি হারুক, বাংলার প্রত্যেকটা যুবক যুবতীকে বিজেপি 3,000 টাকা দেবে। আপনার দেওয়ার জায়গাও রয়েছে, আপনি কেন্দ্রের সরকারের দায়িত্বে রয়েছেন 29 অবধি। আপনি বলুন প্রত্যেক মহিলাকে আমরা ডিবিটি করে 3,000 টাকা দেবো। আমি আজকে যা যা বলেছি আমি ক্ষমা চেয়ে নেব। এবং আমি তো বললাম এই যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, অমিত শাহর যে ক্রোনোলজি, তার মধ্যে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হিন্দু বাঙালিরা, যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে দাবি করে। আর আমিও আপনাদের আশ্বস্ত করে বলতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চতুর্থবার তৈরি হওয়ার পরে কারোর ভোটাধিকার বিজেপি জোর করে কেড়ে নিতে পারবে না। প্রায় 63%, 57,50,000 নাম এমন ডিলিট হয়েছে যারা হিন্দু ধর্মের প্রতিনিধি, আর 31 লাখ রয়েছে মাইনরিটি। তার মধ্যে মুসলমান রয়েছে, খ্রিস্টান রয়েছে, শিখ রয়েছে, বুদ্ধিস্ট রয়েছে। কিন্তু স্পেসিফিক্যালি হিন্দু কমিউনিটির প্রায় 57,50,000 নাম এই বিজেপি বাদ দিয়েছে। এই বিজেপির নির্বাচন কমিশন, এদের কারণে যারা লাইনে দাঁড়িয়েছে, আপনি বলুন তো, আমি যখন যাচ্ছি সভা সমিতিতে যারা জিজ্ঞেস করছে, আমি জাত ধর্ম দেখব? যারা হিন্দু মুসলমান করে এসআইআর করতে চেয়েছে, যে ধরে ধরে একটা সম্প্রদায় থেকে বাদ দেবো, আজকে মানুষ বুঝুক, যারা 1% এক অংশ বিজেপিকে সমর্থন করে নাচছিল যে এসআইআর হলে কিছু লোক জব্দ হবে, সব থেকে বড় ভুক্তভোগী তারাই, তারা আজকে বুঝুক। এবং আমার ধারণা যে তার প্রতিফলন ভোট বাক্সে আগামী দিন বিজেপি দেখবে। দেখুন, আমি তো গণৎকার, জ্যোতিষ বা অ্যাস্ট্রোলজার নয়, তবে আমি আজ থেকে আমার মনে আছে আমি নিঃশব্দ বিপ্লবের একটা কর্মসূচি আমার লোকসভা কেন্দ্রে করতে গেছিলাম 2025 সালের খুব সম্ভবত 25শে জুন তারিখটা ছিল। আর তার পরের দিন এসআইআর এর নোটিফিকেশন পাবলিশ হয়েছিল। আমি বলেছিলাম বিজেপি 50-এর গন্ডি পেরোবে না। আজও আমি একই কথা বলছি। আগামী 25 দিনে বোঝা যাবে। আমি আপনাকে স্পষ্টত বলছি, তৃণমূলের আগের যা সংখ্যা ছিল তার থেকে একটা সিট হলেও বাড়বে, কমবে না। টেক ইট অন রেকর্ড। আপনার সে 4 তারিখ দেখা হবে। অমিত শাহ বাংলার রাজনীতির উপর তো নজর রাখে না। বাংলার মানুষ যে কষ্ট পাচ্ছে, মানুষ ভুগছে, তার তো কোনো নজরদারি বা মাথা ব্যথা নেই। কিন্তু ভাষণ দিয়েই বেপাত্তা।
1500 কোটি টাকা খরচা করার কথা ছিল। আমি দেবের প্রচারে গিয়ে 2024 সালে বলেছিলাম যে 31শে ডিসেম্বর 2024 অবধি আমরা অপেক্ষা করব। যদি কেন্দ্র সরকার কোনো সহযোগিতা না করে, রাজ্য সরকার কারোর দয়ার দাক্ষিণে থাকবে না, আমরা নিজে ঘাটাল মাস্টার প্ল্যানে কাজ শুরু করব। আমরা 2025-এ শুরু করেছি, অমিত শাহ জানেই না। আর ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি কবে থেকে? 10 বছর ধরে পার্লামেন্ট থেকে শুরু করে মিনিস্টারের সাথে দেখা করা, কথা বলা, চিঠি দেওয়া, মুখ্যমন্ত্রী নিজে গিয়ে প্রধানমন্ত্রীকে বলা, এগুলো হয়নি। এখন নির্বাচনের সময় এসে মানুষকে লালিপপ দেওয়া, কখনো মহিলায় 3000 টাকা দেবো, কখনো ঘাটাল মাস্টার প্ল্যান দেবো। 2 বছর সময় আছে তো, হারার পর 2 বছর কাজ করুন, তারপর আবার 29-এ এসে ভোট চাইবেন। দেখুন, ওরা যা ইচ্ছে করুক। কিন্তু জ্ঞানেশ কুমারই বলেছিল যে আমরা বুথের ফুটেজ এই কারণে রিলিজ করতে চাই না, মা বহনों का इज्जत का बात है। তো এখন যখন আপনারা এসব করবেন তখন মা বহनों का इज्जत का बात नहीं है। দুটো তো কন্ট্রাডিক্টরি, পরস্পর বিরোধী, স্ববিরোধী। তো এরা যা কিছু করার করুক, যা পথ অবলম্বন করার করুক, গুহারা হারবে। আমি আবার বলছি, বাংলাকে এরা মানে আন্ডারমাইন করেছে, আন্ডার এস্টিমেট করেছে। ভাই একজনকে আমি একটাই বলতে পারবো, আমি জানি না। আমি তো সেটাই বললাম যে সেখানে একটা সংখ্যালঘু মায়ের যদি তুমি কাপড় তুলে দেখো, সেটা কি তাদের সম্মানে আঘাত করে না? আর যখন তুমি বলছো যে বুথের ফুটেজ আমি এই কারণে ছাড়ছি না, মাদের ফুটেজ বেরিয়ে যাবে, মেয়েদের ফুটেজ বেরিয়ে যাবে, বুথে কি করতে যায়? বুথে তো ভোট দিতে যায়, তার ফুটেজ বের করা তো অসুবিধা কোথায়? जब पूरा चुनाव आयोग ही कॉम्प्रोमाइज्ड है तो आप लेवल प्लेइंग फील्ड, अगर रेफरी बिकी हुई है तो आप गेम में क्या लेवल प्लेइंग फील्ड एक्सपेक्ट करते हैं? भाई आप मैच खेलने जा रहे हैं, आपके 10 प्लेयर, 11 प्लेयर, ओपोनेंट के 11 प्लेयर, अब रेफरी से लेके थर्ड अंपायर सब कॉम्प्रोमाइज्ड है, तो अब लेवल प्लेइंग फील्ड का तो बात है नहीं। फिर भी हम जीतेंगे, और पिछला बार से बड़ा जीत बंगाल के लोग देंगे। ये हमारा भरोसा बंगाल के लोगों के ऊपर है। बीजेपी को अगर लगता है कि भाई 90 लाख नाम काट दिया और जो वोट का डिफरेंस है वो मैच हो गया, इसका मतलब ये है कि भाई ईवीएम में कोई मैनिपुलेशन था, जिसके कारण आपको पता चलता है कि किसने वोट किया, कौन सा पार्टी को किया, क्या उसका नाम है, उसी का नाम काटा। जो उनका लॉजिक के हिसाब से उन पे सवाल उठाता है। और दूसरा ये अज्यूम कर लो कि जो 40-50 लाख नाम का डिफरेंस था, वो साढ़े तृणमूल का वोटर था, उनका नाम काट दिया गया। यहाँ पे दिख रहा है कि भाई आपने जो नाम काटे हैं उसमें कुछ लोग, हर साल होता है स्पेशल समरी डिवीजन, उसमें 25-30 लोगों का नाम कटता है, 10 लाख 15 लाख नामों का लोगों का नाम जुड़ता है, तो वो एएसडीडी का एक अलग लिस्ट हुआ। एक फिर फॉर्म 7 फिल किया गया जिसमें 6 लाख नाम काटा, और अंडर एडजुडिकेशन में 27 लाख का नाम काटे गए। तो उनको अगर लगता है तो मैं खुली चुनौती देता हूँ कि अगर मान लो इसके बाद भी अगर आप और बुरी तरह हारते हो तो आप क्या करोगे? तो या तो 2 चीज़ होना चाहिए, या तो भाई बंगाल का जो पैसा है आप रोक के रखे हो उसको छोड़ो, आपने बहुत ईगो दिखा दिया, बंगाल का जितना भी जनता है आपको मुंह तोड़ जवाब दिया, या तो अमित शाह को इस्तीफा देना चाहिए। इससे इनकम्पिटेंट होम मिनिस्टर तो देश में नहीं हो सकता। मणिपुर देखा? मैं पूछ रहा हूँ आपसे, मणिपुर देखा आपने 2 दिन पहले क्या हुआ है? कितना बुलेट प्रूफ व्हीकल गया है वहाँ पे? 3 साल से हिंसा नहीं रुक रही है। अभी हाल फिलहाल में मैं देखा एक आदमी का कटा हुआ सर रास्ते में गिरा हुआ है, बिहार का। ये बीजेपी का लॉ एंड ऑर्डर मॉडल है। ये बीजेपी का, अररिया क्या है, वो बीजेपी का लॉ एंड ऑर्डर मॉडल है। एक आदमी का सर रास्ते में कटा हुआ है और बीजेपी कह रहा है कि हम लॉ एंड ऑर्डर को सुधारेंगे, ठीक करेंगे। जहां हो वहां ठीक कर लो भाई, मणिपुर ठीक कर लो, यही व्हीकल बिहार भेज दो, हिंसा रुक जाए। या तो यही भी जो हमें डरा रहे, धमका रहे, डरा रहे, पाकिस्तान भेज दो, बांग्लादेश भेज दो। आप सब कुछ लगा के बंगाल के लोगों को डराना चाहते हो और कह रहे हो भय नहीं भरोसा। सर भय आप बना रहे हो और भरोसा का सपना दिखा रहे हो।
आपका जो लीडर्स है वो सब ने कहा कि 1 करोड़ नाम लिस्ट से निकलेगा, 200 आदमी सुसाइड किया। तो भय का जो हवा है वो कौन बना रहे हैं भाई? मैं बना रहा हूं कि बीजेपी वाले बना रहे हैं? और कह रहे हो भरोसा, भरोसा दिया है तो दीदी ने दिया है। भरोसा अगर दिया है तो कैंप में आपके पास आपका फॉर्म फिलअप करने के लिए कौन हाथ बढ़ाया? कौन आपको मदद किया? कौन आपके साथ खड़ा रहा? तृणमूल रहा। तो भरोसा कौन दिलाया? तृणमूल। और भय कौन दिखाया? बीजेपी। और आप कह रहे हो भय नहीं, भरोसा। भय आपने दिखाया, भरोसा हमने दिलाया। और ये बात सही है, लोग भय नहीं भरोसा कोई चुनेंगे। और इसलिए चौथी बार तृणमूल जीतेगी और आप हमेशा के लिए बंगाल से बाहर जाओगे। 2, 4, 5, 7 जो बचे हुए हैं ना, चंद जो कुछ लोग बचे हुए हैं वो भी नहीं रहेंगे।